হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টরের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষাতে প্রায়ই আসে এবং এই জিনিসটা নিয়ে কেন যেন স্টুডেন্টদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। সেটা হলো বৃষ্টি রিলেটেড যত ধরনের ম্যাথ পসিবল যেগুলো পরীক্ষাতে আসার মতো সেগুলো আমি করে দেখাবো। এতে করে শুধু একাডেমিক না, এতে করে আমাদের অ্যাডমিশন প্লাস একাডেমিক বৃষ্টি রিলেটেড সব কিছু কভার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি সবসময় বলি যে তুমি যে জিনিসটা জানো সেই জিনিসটা আরেকবার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যে জিনিসটা জানো খামোখা তুমি ক্লাস করার সময় কেন নষ্ট করবা? সো আমি বলবো যে আমার এখানে শুরুতে 2টা কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে? এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নাও, এবং এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে। তো এই 2টা কোশ্চেন যদি তোমরা পারো তাহলে তোমাদের আর এই ক্লাসটা করার প্রয়োজন নাই। কিন্তু এই 2টা কোশ্চেন করতে গিয়ে তুমি যদি আটকে যাও তাহলে আমি বলবো যে অবশ্যই আজকের ক্লাসটা তোমরা দেখবা। তাহলে এই বৃষ্টি রিলেটেড যত কনফিউজিং জিনিসপাতি তোমাদের মাথায় আছে সব কিছু দূর হয়ে যাবে। কতক্ষণে ছাতা ধরতে হবে, গাড়ির কাঁচ ভিজবে কি না, হ্যান ত্যান হাবিজাবি যা আছে সব কিছু তোমাদের আমি আজকে ক্লিয়ার করে দিব। এবং একই সাথে আপেক্ষিক বেগে কেন মাইনাস করি আমরা, যার সাপেক্ষে করছি তাকে, সেটাও আমি আজকে ব্যাখ্যা দিব। তো শুরু করি আমরা আপেক্ষিক বেগ নিয়ে, কারণ বৃষ্টি রিলেটেড জিনিসপাতি ব্যাখ্যা করতে গেলে আপেক্ষিক বেগ ব্যাখ্যা করতে হবে। তো এটা মনে করো আমাদের এ গাড়ি, এবং এখানে আছে আরেকটা গাড়ি বি গাড়ি। ঠিক আছে? এ গাড়ি এবং বি গাড়ি। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে আপেক্ষিক বেগ মানে কি, কোনো একজনের সাপেক্ষে জিনিসটার ঘটনাটা বর্ণনা করা। মানে যার সাপেক্ষে আমি ঘটনাটা বর্ণনা করছি ও আসলে কি দেখছে সেটা আমাদের কনসার্ন, অন্য কেউ কী দেখছে সেটা কনসার্ন না। এখন যে পর্যবেক্ষক যে একটা ঘটনা পর্যবেক্ষণ করে সে কিন্তু স্থির হয়। যেমন তুমি বাসে চড়ছো, তুমি যখন জানলা দিয়ে বাইরে তাকাও তুমি দেখো একটা স্থির মানুষ পিছে চলে যাচ্ছে, তাই না? তো এর মানে কি, যে তুমি এখানে পর্যবেক্ষক। সো তুমি যেহেতু পর্যবেক্ষক, তুমি দাঁড়ায় আছো, তুমি বসে আছো গাড়ির ভিতর, তুমি স্থির, এবং তুমি দেখছো যে বাইরে একজন মানুষ যে কিনা মাটিতে স্থির দাঁড়ায় আছে সে তোমার সাপেক্ষে পিছে চলে গেল। তার মানে সে পিছনের দিকে গতিশীল কখন? যখন আমরা তার বেগটা বর্ণনা করব তোমার সাপেক্ষে। সেখান থেকে টেকটা হলো যার সাপেক্ষে তাকে আমরা স্থির বলবো। এখন দুইজনই তো গতিশীল হইতে পারে, তাহলে যাকে স্থির আমরা দেখব তাকে আমরা স্থির কিভাবে করব? সেটাই আমরা করি এভাবে যে মনে করো যে এটা এ 10 মিটার/সেকেন্ড বেগে সামনে আগাচ্ছে, এবং এখানে আরেকজন বি আছে, সে হয়তো 15 মিটার/সেকেন্ড বেগে সামনে আগাচ্ছে। তো আমরা এখন দেখতে চাচ্ছি যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত, তাহলে এ কে স্থির করে দিতে হবে। তো একে যদি আমি স্থির করতে যাই তাহলে এর পিছনের দিকে আমরা 10 মিটার/সেকেন্ড লাগাবো, তাহলে সে স্থির হয়ে যাবে। এখন শুধু যদি এর পিছে 10 মিটার/সেকেন্ড লাগায় তাহলে কিন্তু এই ঘটনাটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো ঘটনাটার রেজাল্ট যেন সেম থাকে সেজন্য আমরা বিয়েরও পিছন দিকে আমরা 10 মিটার/সেকেন্ড লাগাই দিব। লাগাইলে তাহলে কি হবে, এ তো স্থির হয়ে গেল, এ টোটালটা মিলে স্থির হয়ে গেল। আর বি এর এখন আমাদের বেগ কত হইল, সামনে আছে হচ্ছে 15 আর পিছিয়ে আছে হচ্ছে 10, টোটালটা মিলে আমাদের সামনে চলে আসলো হচ্ছে 5। টোটালটা মিলে সামনে চলে আসলো হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এই যে 5 মিটার/সেকেন্ড এটাই হচ্ছে ভ্যালোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তার মানে এ এর সাপেক্ষে বি এর ভ্যালোসিটি, যার সাপেক্ষে তার অক্ষরটা আমরা লাস্টে লিখব, আর যার বেগ তার অক্ষরটা আমরা ফার্স্টে লিখব। তো এই ছিল আমার ইনিশিয়াল কথাবার্তা। এখন আমরা একটু এখানে একটা অ্যানিমেশন আছে সেটা দেখি, যে আমরা এর সাপেক্ষে বি এর বেগ বের করতে চাচ্ছি। সো আমরা বের করতে চাচ্ছি ভ্যালোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে আমরা একে স্থির করে দেবো, একে স্থির করলে তাহলে আমরা দেখব শুধু এখন বি সামনে আগাচ্ছে। তাহলে আমরা যে বি এর বেগটা আমরা দেখলাম এদিকে ভ্যালোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, সেটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ভ্যালোসিটি অফ বি, আবার আমরা মাইনাস করবো হচ্ছে ভ্যালোসিটি অফ এ কে। তো এখানে মাইনাসটা কেন করলাম সেটার অ্যান্সার কিন্তু আমি মাত্রই দিলাম। তো এই ক্ষেত্রে বি এর আমরা যখন মান নিয়ে চিন্তা করব তখন দেখো এ এর বেগ সামনের দিকে ছিল, বি এর বেগ পিছনের দিকে ছিল। তো আমরা যদি এই ডান দিককে পজিটিভ বাম দিককে নেগেটিভ ধরি তাহলে তখন কিন্তু আমাদের ভিবি এ, তাহলে আমরা মাইনাস ভিবি পাচ্ছি, আর মাইনাস আমরা ভিতরে পাচ্ছি হচ্ছে প্লাস ভি এ।
ঠিক আছে, আমরা যদি ডান দিককে প্লাস আর বাম দিককে মাইনাস ধরি, দেন দিন শেষে আমাদের আসতে হচ্ছে মাইনাস ভিবি মাইনাস ভিএ। তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু বেগ বেড়ে যাচ্ছে, ভিএ প্লাস ভিবি হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো বেগ যদি বেড়ে যায় তাহলে আমরা সংঘর্ষ তাড়াতাড়ি হবে এবং বেশি ক্ষতি হবে, এবং আমরা সেটাই দেখি যে মুখোমুখি যখন সংঘর্ষ হয় তখন কিন্তু ভয়ানক সংঘর্ষ হয়, মারাত্মক সংঘর্ষ হয়। তো ওটা কেন হয়? কারণ আমাদের আপেক্ষিক বেগ কিন্তু বেড়ে যায়, যে কোনো একজনের সাপেক্ষে বেগ বেড়ে যায়। একজন 10 মিটারে যাচ্ছে, আরেকজন 15 মিটারে যাচ্ছে, দুজন সংঘর্ষ খাবে কত? 25-এ, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর যখন দুজন একই দিকে আগাবে, দুজন যখন একই দিকে আগাবে, লেটস অ্যাজিউম একজন আসছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, এটা আমাদের এ, আর বি আছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ডে। তো যখন আমরা হচ্ছে ইয়া দেখব, কিংবা আমি উল্টাটা বলি তাহলে তোমাদের বোঝা সহজ হবে। 15তে আছে আর একজন মনে করো 10-এ আছে। তো আমরা যখন আপেক্ষিক বেগ দেখব যে ভ্যালোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তখন আমরা একে স্থির করে দিব, স্থির করে দিলাম, আর এর পিছনের দিকে আরেকটা বেগ আমি দিলাম হচ্ছে 15। তাহলে টোটাল মিলে আমার পিছনের দিকে বেগ কত আসবে? টোটাল মিলে কিন্তু আমার পিছনের দিকে বেগ আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাই না? আবার একই রকমভাবে আমি যদি ঘটনাটা উল্টা করতাম, যে এটা আমার 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে আর এটা আমার 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এটাকে স্থির করতে গেলে পিছনের দিকে 10 লাগাই দিব, আর এটারও পিছনের দিকে 10 লাগাই দিব। তো দুইটারে 10 লাগাই দিলাম, তাহলে এখন আমরা রেজাল্টেন্ট পাচ্ছি সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড, আর এটা কিন্তু স্থির হয়ে গেছে, এ কিন্তু স্থির হয়ে গেছে। তো সেটাই আমরা দেখি যে এ স্থির হয়ে গেল এবং সামনের গাড়িটা আমাদের সামনে থেকে আস্তে আস্তে আগায় যাচ্ছে, ঠিক আছে, সামনের গাড়িটা আমাদের থেকে আস্তে আস্তে আগায় যাচ্ছে। তো এই ছিল আমাদের আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগে আমরা কেন মাইনাস করি সেটা আমরা বুঝলাম। এখন আসা বৃষ্টি ছাতা। তো আমরা মনে করি যে একজন মানুষ দাঁড়ায় আছে এবং সে একটা ছাতা নিয়ে আছে। তো এটা মনে করা হচ্ছে ছাতা, ঠিক আছে, এটা হচ্ছে ছাতা এবং উপর থেকে বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন। আর মনে করো মানুষটা সামনের দিকে যাচ্ছে হচ্ছে ভ্যালোসিটি অফ ম্যান, এভাবে। তাই যদি হয়, আমি টোটাল ঘটনাটা দেখতেছিলাম বাইরে থেকে, ঠিক আছে, বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি এরকম ঘটনা, দেখতে পাচ্ছি, কিন্তু এই মানুষটা আসলে কি দেখবে? তো এই মানুষটা কি দেখবে এটা যদি আমি বুঝতে চাই, তাহলে মানুষটাকে আমাকে পর্যবেক্ষক বানাইতে হবে, এবং মানুষটা যখন পর্যবেক্ষক হবে তখন আমরা বলবো যে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে বা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তো তখন আমরা যেটা করব, তখন আমরা বের করতে চাইবো হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে মানুষটা কী দেখছে এটা আমরা বুঝে যাব। তো তাই যদি করতে হয় তাহলে আমার মানুষটাকে কী করতে হবে? মানুষটাকে আমার থামাই দিতে হবে। সে সামনে যাচ্ছিল ভ্যালোসিটি অফ ম্যানে, পিছনের দিকে ভ্যালোসিটি অফ ম্যান দিতে হবে। কারণ পিছনের দিকে যখন আমি ভ্যালোসিটি অফ ম্যান দিব, শুধু একজনকে দিলে তো হবে না, ঘটনাটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা যেটা করি, এটা যদি একটা বৃষ্টির ফোঁটা হয়, এবং বৃষ্টিটা যদি নিচের দিকে পড়ে হচ্ছে ভ্যালোসিটি অফ আর বেগে, আমরা এই যে ভ্যালোসিটি অফ ম্যান যেটা আমরা বিয়োগ করলাম, এটাকে আমরা এদিকেও বিয়োগ করি, ভ্যালোসিটি অফ ম্যান। তখন এই যে দুইটা আসলো, এই দুটোর রেজাল্টেন্ট হিসাবে বৃষ্টি তখন পড়া শুরু করে হচ্ছে এই বরাবর। এটা হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এই যে বৃষ্টিটা পড়া শুরু করলো, এই বৃষ্টিটা কে দেখবে? এই বৃষ্টিটা দেখবে হচ্ছে এই মানুষটা। এই মানুষটা এই বৃষ্টিটা দেখবে, এজন্যই তখন সে এভাবে ছাতা ধরে। সোজা করে ছাতা ধরে না, তার ছাতাটা একটু অ্যাঙ্গেল হয়ে যায়। এটাই হচ্ছে তার ছাতা অ্যাঙ্গেল করে ধরার কারণ। তোমরা সবসময় যেটা হয় যে তোমরা মুখস্থ করো যে মানুষের বেগটাকে আমরা বিয়োগ করব এবং বৃষ্টির বেগটা নিচে পড়তেছে, কিন্তু তোমরা এটা কখনো চিন্তা করো না যে আমরা মানুষের বেগটাকে কেন বিয়োগ করতেছি। এটার ব্যাখ্যা কখনো তোমরা চিন্তা করো না। তো যে কোনো একটা জিনিস যখন তোমরা পড়বা তখন অবশ্যই ওই জিনিসটা কেন হচ্ছে এটার চিন্তাটা করবা। কারণ যদি একটা জিনিসের কনসেপ্ট একদম ডিপে ঢুকে তোমরা চিন্তা করতে পারো,
একদম ডিপে ঢুকে তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে না, অল্প কয়েকটা কঠিন ম্যাথ প্র্যাকটিস করবা, হয়ে যাবে। আমার মতো 5-6 ঘন্টা পড়বা, 3-4 ঘন্টা পড়বা, তাতেই বইয়ের চান্স পেয়ে যাবা। সো বইয়ের ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করা কোনো প্যারাই হবে না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো। আর তুমি রিসেন্ট টাইমে তুমি যদি বোর্ডের কোশ্চেন দেখো, তারপরে তুমি যদি হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখো, তুমি কিন্তু দেখতে পাবা যে তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তোমার কিন্তু হবে না। তা আসো এখন আমরা বৃষ্টির জিনিসটা বুঝে গেলাম। তো এই জন্য আমরা যেটা করব, এই যে জিওমেট্রিটা আমরা ইউজ করব, যে বৃষ্টির বেগ, বৃষ্টি তোমার সোজাই পড়বে এমন কোনো কথা নাই। বৃষ্টি ধরো যেভাবে পড়তেছে, ভেলোসিটি অফ রেইন, আর মানুষটা মনে করো যে সামনে যাচ্ছিল, তাহলে ওটাকে আমরা বিয়োগ করে দিলাম, এটা ছিল হচ্ছে মনে করো ভেলোসিটি অফ ম্যান। তো সেটা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস ভেলোসিটি অফ ম্যান। তো আমরা তো মান নিব, তো আমরা মানটা নিব, তো নিয়ে এই যে মাঝখান দিয়ে যে আসবে, এই যে মাঝখান দিয়ে যে আসবে সেটাই হবে হচ্ছে আমাদের ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। আই হোপ তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এটা হচ্ছে ওয়ান ওয়ে টু টু সামারাইজ অল দ্য থিংস, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান ওয়ে, বাট দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, যেটা আমরা করব হচ্ছে উপাংশ দিয়ে। আমরা জানি যে এইদিকে আমাদের আই ক্যাপ হয়, এদিকে আমাদের মাইনাস আই ক্যাপ হয়। এটা যেহেতু 2 ডাইমেনশনাল আমরা চিন্তা করছি, 3 ডাইমেনশনালে না, নিচেই লিখি। এদিকে আমাদের আই ক্যাপ, এদিকে আমাদের মাইনাস আই ক্যাপ, উপরের দিকে আমরা বলি হচ্ছে জে ক্যাপ, আর নিচের দিকে আমরা বলি হচ্ছে মাইনাস জে ক্যাপ। ক্যাপগুলো আমি দেই নাই, এই যে ক্যাপ। তো এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের একক ভেক্টর, এগুলো দিয়ে আমরা ডিরেকশন বলতে পারি। মানের সাথে যদি আমরা আই ক্যাপ জে ক্যাপ এগুলো লাগাই দিই, বলতে পারি যেটা ওই দিকে যাচ্ছে। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি, এখানে ভেলোসিটি অফ ম্যান যে ভেক্টরটা, সেটা কিন্তু আসবে এরকম ভেলোসিটি অফ ম্যান, আর তার সাথে আছে হচ্ছে আই ক্যাপ। তারপর হচ্ছে এই কন্ডিশনটার কথাই চিন্তা করো, ভেলোসিটি অফ রেইন সেটা আছে কি নিচের দিকে, তাহলে মাইনাস ভেলোসিটি অফ রেইন জে ক্যাপ। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই রেইনটা কত বেগে পড়ছে মানুষের সাপেক্ষে, তাহলে ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ম্যান এটা করতে হবে। তো তাই যদি আমরা করি তাহলে দেখো এখানে আসছে ভেলোসিটি অফ রেইন জে ক্যাপ মাইনাস ভেলোসিটি অফ ম্যান আই ক্যাপ। আই ক্যাপটাকে আগে রাখি। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে আমার যে ভি আর এম এটা হবে হচ্ছে এদের দুজনের লব্ধি। তো এদের দুজনের লব্ধি মানে হচ্ছে নিচের দিকে আমার কাজ করবে হচ্ছে ভেলোসিটি অফ রেইন, আর পিছনের দিকে কাজ করতেছে হচ্ছে এই যে ভেলোসিটি অফ ম্যান, যেটা আমরা ডিরেকশন দিয়ে বুঝে গেলাম। তো বুঝে যাওয়ার পরে এদের দুজনের যে লব্ধি সেটা অবশ্যই আমাদের এই যে কোণা বরাবর আসবে, সেটা হবে হচ্ছে আমাদের ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, যেটা এটা, ঠিক আছে? এবং আমরা চিন্তা করব যে আমাদের ছাতা কোথায় ধরতে হবে, তাই না? ছাতা কই ধরতে হবে? তো ছাতা ধরতে হবে উলম্বের সাথে। তুমি যদি চিন্তা করো যে এইটা আমাদের ছাতা, তাই না? ছাতা। তো এর যদি তুমি উলম্বের সাথে কোনটা চিন্তা করো, যে উলম্বের সাথে সে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এইটা আমাদের থিটা কোণ হবে। তখন আমরা এখানে বলতে পারবো ভেক্টর, তোমরা যদি বুঝে থাকো এটা বুঝবা যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হবে এখানে ভিএম বাই ভিআর। কীভাবে আসলো? এই ভিএমটাকে আমি নিচে করে নিছি, তাহলে এটা হচ্ছে ভিএম। তাহলে আমি যদি এখানে হচ্ছে সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে ভিএম বাই ভিআর করলে আমাদের এই যে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা বের হয়ে আসলো, ঠিক আছে? অ্যাঙ্গেল বের হয়ে আসলো। তো এটা হচ্ছে একটা বেসিক, এটা একটা বেসিক। তো দেখি যে আমরা এই কোশ্চেনটা করতে পারি নাকি। তো তো কোশ্চেনে কী বলছে সেটাকে দেখি। কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়ায় দেখছিল যে বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে। উলম্বভাবে পতিত হচ্ছে, এবং সে কোথায় আছে? সে জানালার পাশে দাঁড়ায় আছে। তার মানে সে কিন্তু মাটির সাপেক্ষে, মাটিতে সে স্থির। তার মানে আমরা বলতে পারি যে ভেলোসিটি অফ রেইন এটা দেওয়া আছে হচ্ছে -6 জে ক্যাপ কিলোমিটার পার আওয়ার। তো আমরা যদি চিত্রটাও আঁকাই নেই,
চিত্র আঁকানোর প্রয়োজন পড়ে না, তো তাও আঁকাই নেই। তাহলে এদিকে আমাদের 6 আছে, যেটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি অফ রেইন। এরপরে বলল যে নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যদি হাঁটে সে, তাহলে আমরা বলতে পারবো যে ভ্যালোসিটি অফ ম্যান, ফার্স্ট কেসটাই আমরা বর্ণনা করি যে +4 আই ক্যাপ, তাই না, কিলোমিটার পার আওয়ার। তো তার মানে সে হচ্ছে এই সামনের দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, যেটা হচ্ছে ভ্যালোসিটি অফ ম্যান। তো এরপরে সাইকেলও যাচ্ছে, সাইকেলটা মনে হয় আরেকটা ডিফারেন্ট কোশ্চেনের, তো ওটা আমরা পরে যাচ্ছি। কতে কি বলছে, বলছে যে উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত ব্যক্তির লব্ধি বেগ কত। তাহলে কার সাপেক্ষে সেটা একটু চিন্তা করো, হেঁটে চলা লোকটির সাপেক্ষে। তাহলে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান করতে হবে। তাহলে ভ্যালোসিটি অফ রেইন মাইনাস ভ্যালোসিটি অফ ম্যান যদি করি, তো রেইনের ভ্যালোসিটি হচ্ছে -6 জে ক্যাপ, আর ম্যানের ভ্যালোসিটি হচ্ছে -4 আই ক্যাপ। তো -6 তো নিচে আছে, তো ম্যানের ভ্যালোসিটিটা মাইনাস করতে হবে। তো ম্যানের ভ্যালোসিটি যদি আমি এখানে মাইনাস করি, এটা হচ্ছে ভ্যালোসিটি অফ মাইনাস ম্যান, সেটা হচ্ছে 4। তাইলে এদের দুজনের যে লব্ধিটা সেটা আমার আসবে হচ্ছে অ্যান্সার। তো সেটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা আসবে হচ্ছে আমাদের এই বরাবর, যেটা হবে হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তোমরা দুই পদ্ধতিতে কিন্তু করবা না, তোমরা হয় এই গ্রাফিক্যালে আসবে অথবা তোমরা এইভাবে আসবে, আমি দুইটাই ব্যাখ্যা করতেছি। তাহলে এখন বলছে যে লব্ধি বেগ কত, তাহলে ভিআরএম, তোমরা এখান থেকে আসতে পারো √6² + 4², অথবা এখান থেকেও দেখো 90 ডিগ্রি, তাহলে এটাই আসবে। এটা করলে যে আসবে অ্যান্সার সেটাই হবে অ্যান্সার। এরপর বলছে খতে হেঁটে চলন্ত লোকটার এবং ছাতা একই রকমভাবে বাঁকানো নয়, এটা ব্যাখ্যা করো। তো আমি দুইটা তো ব্যাখ্যা করব না, তোমরা এটা করে নিবা। আমি জাস্ট হেঁটে চলা লোকটার কোনটাই বের করব। তো হেঁটে চলা লোকের কোন হবে হচ্ছে tan ইনভার্স। চিত্রটা যদি খেয়াল করো, নিচে আছে হচ্ছে 4, উপরে আছে হচ্ছে 6, আমাদের বের করতে হবে এই কোণটা থিটা। তাহলে tan থিটা = 4/6, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 4/6। তাহলে যে অ্যাঙ্গেলটা আমাদের আসবে সেটাই হবে আমাদের হেঁটে চলা যে লোকটা ছিল, যে হাঁটছিল, তার যে আমব্রেলাটা সেটার কোণটা ভার্টিক্যালের সাথে মানে উলম্বের সাথে। তো আমরা কিন্তু বুঝে গেলাম এই কোশ্চেনটা। এখন আসে আমরা কাঁচ ভেজা নিয়ে একটা কথা বলি। আমরা যখনই এই যে কত কোণে বৃষ্টি পড়ছে এটা বের করে ফেলবো, তখন আমাদের কত মানে গাড়ির কাজ ভিজবে কেনা এটা বুঝতে আর কোনো প্যারা হবে না। তো দেখো 3টা কেস, গাড়ির উভয় কাঁচ ভেজা, একদম যদি উলম্বভাবে বৃষ্টি পড়ে তাহলে গাড়ির উভয় কাঁচ ভিজবে। গাড়ির পেছনের কাঁচ ভিজা, এটা হচ্ছে ন্যূনতম শর্ত গাড়ির পেছনের কাঁচ ভিজার। ঠিক আছে, আমি এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা দেবো। আরেকটা শর্ত হচ্ছে পেছনের কাঁচ না ভিজা। পেছনের কাঁচ ভেজা, পেছনের কাঁচ না ভেজা, এই দুইটা যদি তুমি বুঝতে পারো তাহলে সামনের কাঁচ ভেজা, সামনের কাঁচ না ভেজা সেটাও তুমি পারবা। সো দুইটা আমি ব্যাখ্যা করব না। তো এখানে থিটাটা কি সেটা বুঝতে হবে। থিটা আমি বলতেছি হচ্ছে উলম্বের সাথে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার, মানে গাড়িটা যেই বেগে বৃষ্টি পড়তে দেখবে সেইটার কোণ। ঠিক আছে, থিটাটা কি উলম্বের সাথে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার সেটার কোণ। আর আলফাটা কি, আলফাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। মনে করো যে এই যে উলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা আছে না, এই যে অ্যাঙ্গেল, এটাকে আমি বলতেছি আলফা। এটা হচ্ছে কাঁচের অ্যাঙ্গেলটা। উলম্বের সাথে কাচের কোণ, এই দুইটা যদি বোঝো তাহলে এখন তুমি বুঝবে। উভয় কাজ কখন ভিজবে, যখন উলম্বভাবে বৃষ্টি পড়বে।
ঠিক আছে, উলম্বভাবে যখন বৃষ্টি পড়বে। পেছনের কাজ কখন ভিজবে? দেখো বৃষ্টি আমি এখানে যে ডিরেকশনে দিচ্ছি, হ্যাঁ, অ্যাঙ্গেলটা আমি আগে আঁকাই নেই। এটা যদি হয় তাহলে আমি বলতে চাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আলফা। আর এইটা যদি আমাদের উলম্ব হয়, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। তাহলে দেখো থিটা এবং আলফা, ঠিক আছে, এই যে থিটা এবং আলফা, এইটা আমি বাড়াই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। থিটা এবং আলফা এটা হচ্ছে আমাদের পেছনের কাজটা। থিটা এবং আলফা এরা যদি পরস্পর সমান হয় তাহলে পেছনের কাজ ভিজা শুরু হবে। কথা বুঝো, দুটা যদি সমান হয় তাহলে পেছনের কাজ ভিজা শুরু হবে। একই রকমভাবে আমি এখানেও আঁকাই। এই যে এই কোণটা হচ্ছে আমাদের আলফা। আর এবার আমি হচ্ছে লাল কালার দিয়ে আমাদের ইয়াটা আঁকাই, কাঁচটা, এটা। আর উলম্বের সাথে যে কোণ, উলম্বের সাথে কোণ হচ্ছে আমাদের থিটা। এখন আমাকে বলো তো আলফা বড় নাকি থিটা বড়? অবশ্যই আলফা বড় থিটার চেয়ে। তাহলে আমাদের দুইটা কেস পাইলাম, এই কেসে হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু আলফা, আর এই কেসে পাইলাম হচ্ছে থিটা ইজ লেস দ্যান আলফা, তাই না? এই টোটালটা কিন্তু আলফা আমাদের, এই যে টোটালটা হচ্ছে আমাদের আলফা। আর এই যে ছোট অ্যাঙ্গেলটা যেটা বৃষ্টির কোণ উলম্বের সাথে, সেটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি থিটা আলফার চেয়ে কম। তাহলে এই যে দুটো কেস, এই দুটো কেসে আমাদের পেছনের কাজ ভিজতে পারে, ঠিক আছে, পেছনের কাজ ভিজতে পারে। তাহলে আমরা বলবো যে পেছনের কাজ ভিজার যে শর্ত সেটা হবে হচ্ছে হয় সমান হবে অথবা এই কাচের চেয়ে কম হবে, ঠিক আছে, হয় সমান হবে অথবা কাচের যে উলম্বের সাথে কোণ সেটার চেয়ে কম হবে। এখন যদি এই কেসটা হয় যে থিটা ইজ গ্রেটার দ্যান আলফা, মানে বৃষ্টি যেই কোণে পড়ছে সেটা ঘাড়ির যেই কাঁচ সেটার যে উলম্বের সাথে কোণ সেটার চেয়ে বড়, তখন কি হবে? তখন আর কাঁচ ভিজবে না। কেন কাঁচ ভিজবে না? কারণ তখন স্লাইড হয়ে পানিটা পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের আলফা, তাই না? এটা আমাদের আলফা, এটা আমাদের হচ্ছে কাঁচটা, এই যে এটা হচ্ছে আমাদের কাঁচ, এটা হচ্ছে আমাদের কাঁচ, আর উলম্ব হচ্ছে এইটা, ঠিক আছে, উলম্ব হচ্ছে এটা। এখন কাচের যে কোণ, কাচের কোণ হচ্ছে এটা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা। আর বৃষ্টির যে কোণ সেটা হচ্ছে এটা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে থেটা। তাহলে এখন দেখতে পাচ্ছ থিটা কিন্তু আলফার চেয়ে বড়। তো থিটা যখন আলফার চেয়ে বড় হবে ও কিন্তু ক্রস করে চলে যাবে, হ্যাঁ, ছাদে এসে একটা ধাক্কা খাবে, খেয়ে চলে যাবে। সে কিন্তু আর বৃষ্টির পানি কিন্তু আর কাঁচ ঘেঁষে যাবে না, কাঁচ ঘেঁষেও যাবে না, কাঁচের উপরে পড়বেও না। আমি এখানে চিত্র দিয়ে সুন্দরভাবে বুঝাই দিছি। এই যে বৃষ্টিটা আসলো, এই যে এখানে মনে করো বৃষ্টিটা আসলো, এসে সেইভাবে চলে যাবে ড্রপ খেয়ে, ঠিক আছে, এখানে সে ড্রপ খেয়ে চলে যাবে। সেই কাঁচের এখানে আর ঘেঁষ খেয়ে যাবে না, ঠিক আছে, কাঁচে আর সে পড়বে না। এই জন্য তখন পেছনের কাঁচ কিন্তু ভিজবে না। তাহলে কখন কাজ ভিজবে কখন কাজ ভিজবে না সেটা কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে আমাদের কাজ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এই যে উপরে এখানে যা যা ম্যাথ করলাম, যা যা আমি এখানে বুঝাইলাম, এই সব কিছু করে তুমি হচ্ছে বৃষ্টি কত অ্যাঙ্গেলে পড়ছে সেটা বের করবা। বৃষ্টির অ্যাঙ্গেল বের করা যখন শেষ হবে তখন তুমি দেখবে গাড়ির কাজ কত অ্যাঙ্গেলে আছে। গাড়ির কাজ যত অ্যাঙ্গেলে থাকবে, গাড়ির কাজ যত অ্যাঙ্গেলে থাকবে সেটার সাথে তুলনা করব আমরা। তুলনা করলে তখন হচ্ছে আমরা পেয়ে যাব। একটা জিনিস খেয়াল রাখো যে গাড়ির কাজ যদি এরকম হয়, আমরা কিন্তু এইটা দিয়ে কাজ করছি উলম্বের সাথে কোণ দিয়ে, তোমাদেরকে এই কোণটা দেওয়া থাকতে পারে যে এটা আলফা, সেই ক্ষেত্রে তোমরা 90 মাইনাস করে ওই উলম্ব করে নিবা। উলম্ব করলে তোমাদের জন্য বোঝা সহজ হবে। তো এই ছিল হচ্ছে আমাদের শর্ত আর কি, ঠিক আছে। আসো আমরা একটা ম্যাথ করি। একটা জিনিস বলে রাখি যে এই অ্যাঙ্গেল যদি দেওয়া না থাকে, এটা লিখে দেই, অ্যাঙ্গেল দেওয়া না থাকলে আমরা ধরে নেব গাড়িটা এরকম,
ঠিক আছে, অ্যাঙ্গেল দেওয়া না থাকলে আমরা ধরে নিব গাড়িটা এরকম এভাবে পড়ছে। তাহলে যদি উলম্বভাবে পড়ে কোনো কাজে ভিজবে না, যদি একটু সাইডে হয়ে পড়ে সামনের কাজ ভিজবে, এপাশে সাইডে হয়ে পড়লে পেছনের কাজ ভিজবে। আচ্ছা, উলম্ব হয়ে পড়লে দুই কাছে ভিজতে পারে, কারণ হচ্ছে এখানে তো ঘেঁষে যাবে, তাই না, ঘেঁষে যাবে। তো উলম্ব হয়ে যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রে দুইটা কাছে ভিজতে পারে। হ্যাঁ, এখন আসো একটা ম্যাথ করি। কি বলছে দেখো, 10 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছিল এবং 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তো মনে করো যে এটা আমাদের বৃষ্টি, তাহলে বৃষ্টি পড়তেছে ভ্যালোসিটি অফ আর 10 কিলোমিটার/আওয়ার, আর 60 কিলোমিটার/আওয়ারে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তো ধরলাম এটা পূর্ব এটা পশ্চিম, তাহলে বাতাস বইছে হচ্ছে এদিকে, এটা হচ্ছে ভ্যালোসিটি অফ এয়ার, সেটা কত, 60 কিলোমিটার/আওয়ার। এরপরে পূর্ব থেকে পশ্চিম অভিমুখে, আচ্ছা পূর্ব থেকে পশ্চিম অভিমুখে একটা গাড়ি চলতেছে। তো পূর্ব থেকে পশ্চিম অভিমুখে ভ্যালোসিটি অফ কার কত বেগে চলছে সেটা বলা নাই, বলছে যে গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনের ও পেছনের কাজ ভিজে। এ নাম্বারে বলছে যে এমনভাবে বের করো গাড়ির গতিবেগটা যাতে সামনের এবং পেছনের কাজ দুটোই ভেজে। আচ্ছা, সামনের এবং পিছনের কাজ দুটোই যদি ভিজতে হয় তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু পর্যবেক্ষক গাড়ির ভিতরে বসে আছি। আমি পর্যবেক্ষক গাড়ির ভিতরে বসে আছি। এখন আমি যদি গাড়ির ভিতরে বসে থাকি তাহলে আমার কিন্তু স্থির করতে হবে আমাকে, তাই না, আমাকে স্থির করতে হবে। তো আমাকে যদি স্থির করে দাও তুমি, আমাকে যদি স্থির করে দাও তাহলে আমার পিছনে ভিসি লাগাইতে হবে। তা আমার পিছনে যদি ভিসি লাগাইতে হয় তাহলে তাহলে আমি যার সাপেক্ষে আমি যার বেগটা বের করতে চাচ্ছি, মানে বৃষ্টির বেগই তো আমরা বের করতে চাচ্ছি, তো ওইটা কিন্তু আমাদের হবে হচ্ছে ওইটাকে আমার পেছনের দিকে লাগাইতে হবে। মনে করো যে এটা হচ্ছে আমাদের বৃষ্টির একটা ফোঁটা, এটা হচ্ছে বৃষ্টির ফোঁটা, যেটা হচ্ছে আমাদের নিচের দিকে পড়তেছে হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে। এখন গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে, এই ঘটনাগুলো সবগুলো কি বৃষ্টির পানি কেন্দ্রিক না? যে বৃষ্টির পানি যদি উলম্বভাবে পড়ে, গাড়ির ভিতরে ঢুকে আমি যদি দেখি যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির পানি উলম্বভাবে পড়ছে, তাহলে আমরা বলতে পারবো যে গাড়ির সামনের পিছনের কাজ ভিজবে। এখন সমস্যাটা হয়ে গেছে যে এয়ার একটা একটা এয়ার দিয়ে দিছে, তুমি গাড়ির সামনে যাচ্ছ, বৃষ্টি নিচে পড়ছে, তাহলে গাড়ি যখন সামনে যাবে বৃষ্টি নিচে পড়বে, আমরা দেখবো যে অ্যাঙ্গেল হয়ে বৃষ্টি পড়ছে, অ্যাঙ্গেল হয়ে যে বৃষ্টিটা পড়ছে তার সাথে আবার বাতাস লাগতেছে। তাহলে অ্যাঙ্গেল হয়ে যে বৃষ্টিটা পড়ছে তার সাথে যে বাতাসটা লাগবে, বাতাসটা অ্যাঙ্গেলটাকে একটু কমাই দিবে। বুঝাতে পারছি? সো এখানে অ্যাকচুয়ালি যে বাতাসটা, সে বাতাসটাও এই বৃষ্টিকে ইফেক্ট ফেলতেছে। কোন দিকে ইফেক্ট ফেলতেছে? এই দিকে। ভ্যালোসিটি অফ এয়ার 60 কিলোমিটার/আওয়ার। তো ঠিক আছে, এতটুকু বুঝলাম। এখন সমস্যা দেখো যে আমাদের গাড়িটার যে বেগটা, আমরা তো গাড়িটাকে স্থির করতে হবে, তো আমরা কিন্তু সব কিছু চিন্তা করতেছি বৃষ্টির পানির সাপেক্ষে, যে বৃষ্টির পানিটাকে উলম্বভাবে নিচে পড়তে হবে। তা আমরা এক কাজ করলাম যে গাড়ির যে বেগ, গাড়ির বেগটাকে উল্টো করে লাগাই দিলাম এখানে। তাহলে এটা হয়ে গেল আমাদের ভ্যালোসিটি অফ কার। তো ভ্যালোসিটি অফ কারের বেগ কত আমরা জানি না, কিন্তু এই যে তিনটা বেগ আমি লাগাইলাম এখানে, এই তিনটার যে লব্ধি সেটাকে উলম্বভাবে পড়তে হবে। তাহলে তিনটি বেগের লব্ধিকে উলম্বভাবে পড়তে হবে। কারণ তিনটার লব্ধিকে যদি উলম্বভাবে পড়তে হয়, এটা আমাদের কমন সেন্স যে ভ্যালোসিটি অফ কারকেও 60 হইতে হবে। তাহলে ভ্যালোসিটি অফ কার 60 কিলোমিটার/আওয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে,
খুবই সহজ ভাই, খুবই সহজ। বৃষ্টির পানিটাকে তুমি নিছো, বৃষ্টির পানির নিচে পড়তেছে 10 কিলোমিটার/আওয়ার বেগে, বাতাস আছে, বাতাসটা তো বৃষ্টির পানিকে ইফেক্ট ফেলবে, বাতাস সামনের দিকে। এবং যেহেতু আমরা গাড়ির ভিতর থেকে জিনিসটাকে চিন্তা করছি, তাহলে গাড়ির বেগকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলাম, করে দেখলাম 3টা বেগ কাজ করতেছে বৃষ্টির পানির উপর। তাহলে বৃষ্টির পানিকে পড়তে হবে কোথায়? নিচের দিকে। তার মানে লব্ধি নিচের দিকে হবে। সেটা তখনই সম্ভব সামনে 60 আছে, পিছে যদি 60 থাকে, তাহলে এরা দুজন ক্যান্সেল হয়ে যাবে, নিচে পড়বে বৃষ্টি। সুতরাং আমরা তখন বলতে পারবো যে বৃষ্টি নিচে 10 কিলোমিটার/আওয়ার বেগে পড়বে এবং গাড়ির সামনের ও পিছের কাঁচ ভিজবে। এই ছিল আমাদের এ নাম্বার। এবার আসি আমরা বি নাম্বারে। কি বলছে? শুধুমাত্র পেছনের কাঁচ ভিজতে হবে। শুধুমাত্র যদি পেছনের কাঁচ ভিজতে হয়, তাহলে আমাদের লব্ধি কোন দিকে আসতে হবে? হ্যাঁ, লব্ধি কোন দিকে আসতে হবে? তো শুধু পেছনের কাঁচ ভিজতে হইলে এই চিত্র আমি আরেকবার আঁকাইতে ইচ্ছা করতেছে না, লব্ধি এদিকে আসতে হবে। লব্ধি এদিকে তখনই আসবে যখন আমাদের ভিসি এবং ভিএ এদের দুইজনের মধ্যে এয়ারটা ডমিনেট করবে। তার মানে আমরা বলতে পারি যে ভ্যালোসিটি অফ কার যখন তোমার লেস দেন ভ্যালোসিটি অফ এয়ার হবে, তখন আমাদের চিত্রটা হয়ে যাবে এরকম। এদিকে আসবে হচ্ছে ভ্যালোসিটি অফ কার মাইনাস ভ্যালোসিটি অফ ভ্যালোসিটি অফ এয়ার মাইনাস ভ্যালোসিটি অফ কার, যেহেতু ভ্যালোসিটি অফ এয়ার বেশি, অর্থাৎ 60 মাইনাস ভ্যালোসিটি অফ কার। আর এদিকে আসবে আমার হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন। অ্যান্ড দুইটার যে লব্ধিটা, সেই লব্ধিটা আমার পড়বে হচ্ছে কোণা বরাবর। তখন আমাদের এটা হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার মনে করো। তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখন আমাদের পেছনের কাছে ভিজবে। সুতরাং আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে ভ্যালোসিটি অফ কারকে এই 60-এর চেয়ে কম হতে হবে। ঠিক আছে, 60 কিলোমিটার/আওয়ারের চেয়ে কম হতে হবে। এটাই ছিল আমাদের অ্যান্সার। তো দেখছো ম্যাথটা কত সহজ। তোমার যদি বেসিক থাকে, তাহলে এই ম্যাথ করতে তোমার 3 মিনিট কেন, তোমার তো 2 মিনিটে এই ম্যাথ শেষ। দেখবা কোশ্চেন, দেখবা এমসিকিউ এর মতো মনে হবে কোশ্চেন, অ্যাটেম্প্ট করবা, শেষ। বাট যদি তোমাদের বেসিক না থাকে, বেসিক না থাকলে তো পারবা না। হ্যাঁ, বেসিক না থাকলে কীভাবে পারবা? সেই জন্য আমি বলি যে যেই কনসেপ্টে পড়ো, একদম ডিপে ঢুকে ভিতরে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। কারণ শুধু ওই হাজার হাজার ম্যাথ করে না হবে না, ওই স্পিডই খালি বাড়বে। ওরকম একটা আইডেন্টিক্যাল ম্যাথ তুমি পাবা কোশ্চিনে, সেটাই করে দিতে পারবা। একটু নতুন টাইপ কিছু আসবে, একটু ক্রিয়েটিভ কিছু আসবে, আটকে যাবা। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর মূল মন্ত্রই হচ্ছে একটা বেসিকের ডিপে যাওয়া। আর আমি যে পড়াই, আমার পড়ানোর ধাঁচও কিন্তু ওইটা, যে একটা টপিকের একদম ডিপে আমরা চলে যাই। তো এখানে আমি হচ্ছে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে প্রিসাইজ মেন্টরশিপ যে একটা প্ল্যাটফর্ম আছে রাহাত নোমান ভাইয়ার ঢাকা ইউনিভার্সিটির, তো ওই প্ল্যাটফর্মের সাথে আমার কোন কোর্স আছে, কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, তো এই কোর্সটা আসলে কি সেটা আমি একটু বলি। এটা হচ্ছে আমাদের ফিজিক্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস একদম রেকর্ডেড আকারে লাইভ, একদম এখানে লাইভ ক্লাস আমি নিব হয়তো সপ্তাহে একটা, মাঝে মধ্যে যখন তোমাদের প্রবলেম হবে প্রবলেমগুলো আমি সলভ করে দিব। কিন্তু এখানকার যে মেইন ক্লাস, যে বেসিক ক্লাস, সেগুলো একদম রেকর্ডেড আকারে লাইব্রেরি আকারে এখানে রাখা আছে। ঠিক আছে, মানে তোমার মনে করো যে কলেজে যখন তুমি ডিফারেন্ট কলেজে এক একজন পড়ো, তোমাদের কিন্তু সিলেবাস সেম হয় না। তো যে প্রবলেমটাই তোমরা অফলাইনে পড়ো, যে অফলাইনে একটা স্যারের কাছে পড়তে গেছো, সে একটা চ্যাপ্টার পড়াচ্ছে, কিন্তু তোমার কলেজে ওই চ্যাপ্টারটা হয়তো অর্ধবার্ষিকে নাই, বার্ষিকে আছে। তখন তুমি কনফিউজড হয়ে যাও যে আমি কোচিংয়ের সাথে আগাবো নাকি কলেজের সাথে আগাবো। তো তুমি আমাদের এই কোর্সে এই সমস্যাটা পড়বে না, কারণ এখানে সব ক্লাস রেকর্ডেড ক্লাস, তুমি যে কোনো মুহূর্তে যে কোনো ক্লাসে অ্যাক্সেস করতে পারবা এবং পড়তে পারবা। আমরা কারেন্টলি আছি হচ্ছে অষ্টম চ্যাপ্টার শেষ। সামনে প্রতি সপ্তাহে দুটো থেকে 3টা ক্লাস আপলোড হয়। এভাবে আমরা পুরো বইটা আমরা শেষ করে দেব। এখানে একদম চ্যাপ্টার 1 থেকে একদম চ্যাপ্টার 5 পর্যন্ত রাহাত নোমান ভাইয়া ক্লাস নিছেন, এবং চ্যাপ্টার 6 থেকে বাকি পুরো ফিজিক্স জার্নিটা তোমরা করবা হচ্ছে আমার সাথে।
অলরেডি আমি চ্যাপ্টার 6 শেষ করাইছি, চ্যাপ্টার 8 শেষ হয়েছে এবং ওগুলো সব আপলোড দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, এবং চ্যাপ্টার 7ও আমরা আপলোড দিচ্ছি। সো তুমি জাস্ট একটা কোর্স কিনবা, সেটা তোমার ইন্টারমিডিয়েটের একদম শেষ পর্যন্ত তোমাদের কাছে ওই রেকর্ডেড ক্লাসগুলো থেকে যাবে, এবং ওই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু তুমি যে কোনো মুহূর্তে করতে পারবা, এবং তোমার যে কোনো প্রবলেম তুমি আমাকে ডিরেক্টলি তুমি আমাকে ইনবক্স করতে পারবা, এবং আমি ওটা সলভ করে দিব, যেটা কিন্তু তুমি এমনিতে পারছো না। সো আমি বলবো যে তোমার যদি মনে হয় যে তোমরা কোর্সে ভর্তি হবা, তাহলে ভর্তি হতে পারো। এই ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু কোর্সের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারবা। এছাড়া আমি বলে রাখি যে যারা আমার লাইভ ক্লাস করতে চাচ্ছ, রেকর্ডেড করতে হয়তো বা তোমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে লাইভও আমি নিব, ওইটা আমি ফ্রিতেই আমি দিব। বাট লাইভ ক্লাসে কি, লাইভ ক্লাসে কন্টেন্ট কম থাকবে, রেকর্ডেডের মতো এত ডিপে কন্টেন্ট থাকবে না। লাইভ ক্লাসে তোমার সবও নিব না, কিছু নিব, কারণ দেখো ইন্টারমিডিয়েটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি লাইভে একদম ফ্রিতে দেওয়া সম্ভব না। সো তোমরা কোর্সে ভর্তি হয়ে যাবে। যদি আমি দেখি যে তোমাদের লাইভ ক্লাসের খুব দরকার, তোমরা সবাই বলছো যে লাইভ ক্লাস করতে যাচ্ছ, সেক্ষেত্রে তখন আমরা ওই কোর্সের ভিতরে লাইভ ক্লাসের ফিচারটাও আনবো। বাট এখন আপাতত আমরা রেকর্ডেড দিচ্ছি লাইব্রেরি আকারে। এছাড়াও তোমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট পাবা, ভেক্টর, তারপর সামনে হচ্ছে গতিবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, নিউটনীয় বলবিদ্যা, এসব চ্যাপ্টার আমি হচ্ছে কিছু লাইভ ক্লাস নিব। বাট ডিটেলে যদি পড়তে চাও তাহলে কোর্সের কোনো বিকল্প নেই। এখন আসো, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ, মারাত্মক একটা ম্যাথ। এই ম্যাথটা পারতে হলে তোমাকে বেসিক খুব ভালো বুঝতে হবে, বেসিক ভালো বুঝতে না পারলে শেষ। এই ম্যাথটা দেখো কি বলছে, একজন লোক 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাওয়ার সময় লক্ষ্য করলো বৃষ্টি উলম্বভাবে তার গায়ে পড়ছে। আচ্ছা, সে লক্ষ্য করলো, তার মানে বেগটা কিন্তু তার সাপেক্ষে। মনে করো যে এখানে হচ্ছে আমার বৃষ্টির ফোঁটাটা, এবং সে দেখছে যে বৃষ্টিটা উলম্বভাবে নিচে পড়ছে, তার মানে এটা ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, ঠিক আছে? তার মানে এটা মানুষের সাপেক্ষে বেগ। সে দেখলো যে সে গতি আরও 5 মিটার পার সেকেন্ড, আচ্ছা সে 5 মিটার পার সেকেন্ডে কিন্তু দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি অফ ম্যান। মনে করলাম যে এটা দক্ষিণ থেকে উত্তর দিক, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সেকেন্ড সিনারিও যেটা বলছে, সেকেন্ড সিনারিওতে বলছে হচ্ছে যে সে আরও 5 মিটার পার সেকেন্ড তার গতি বৃদ্ধি করলো, তার মানে 10 মিটার পার সেকেন্ড হলো। এটা বৃষ্টির ফোঁটা, মনে করো মানুষটা সামনে যাচ্ছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। সে দেখলো যে এবার বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়তে শুরু করলো। তো মনে করো যে এটা আমাদের উলম্ব রেখা, উলম্ব রেখা, ঠিক আছে? এখন সে দেখছে যে বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে পড়ছে। তো এখন 45 এদিকেও হইতে পারে, 45 এদিকেও হতে পারে, কোন দিকে আমরা জানি না। তো যেহেতু জানি না, দুইটাই লিখে রাখলাম, পরে যেটা হবে বাকিটা মিশাই দিব। এখন আসো, গ ঘতে কি বলছে, মাটির সাপেক্ষে বৃষ্টি কত কোণে পড়ছিল? বৃষ্টি পড়ছিল মাটির সাপেক্ষে, তার মানে ভ্যালোসিটি অফ রেইন যেটা, এটা কিন্তু ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। ওরা চাইছে ভ্যালোসিটি অফ রেইনটা কত কোণে পড়ছিল। আরেকটা বলছে যে ওই লোক কত বেগে বৃষ্টি পড়তে দেখছিল। এই যে এখানে ভ্যালোসিটি অফ রেইনটা যে পড়ছে, ভ্যালোসিটি অফ রেইনের মানটা কত, হ্যাঁ সেটা দেখতে চাইছে, কারণ মান তো চেঞ্জ হয় না, এখানে ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। তো একদম ফার্স্ট সিনারিওতে আমি আগে আসি। ফার্স্ট সিনারিওতে আমাদের কী করতে হয়, আমাদেরকে বেগটাকে উল্টো করতে হয়, উল্টো করে লাগাই দিতে হয়। তো উল্টো করে যদি আমি লাগাই দিই, তাহলে আমাদের এই যে পিছনের দিকে আমি উল্টো করে লাগাইলাম, এটা আমাদের আসবে হচ্ছে মাইনাস ভ্যালোসিটি অফ ম্যান, যেটা হচ্ছে আমাদের 5। তো এই দিকে আমাদের 5 আছে, ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান আমরা কত জানি না।
তো দেখো আমরা জানি যে ভ্যালোসিটি অফ রেইন এবং এই যে মাইনাস করার পর যে ভ্যালোসিটি অফ ম্যান, ওদের দুজনের লব্ধি হয় হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে ভ্যালোসিটি অফ রেইন অবশ্যই এবং অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এইদিকে পড়তে হবে, এইদিকে কোনো একটা দিকে পড়তে হবে ভ্যালোসিটি অফ রেইন। কারণ কি, ভ্যালোসিটি অফ রেইন এবং ভ্যালোসিটি অফ ম্যান উল্টো করে যেটা লাগাইছি আমি, এদের দুজনের লব্ধি হয় হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, যেটা আমি এতক্ষণে তোমাদেরকে বুঝাই দিছি। তো সেই কারণে আমাদের অবশ্যই ভ্যালোসিটি অফ রেইনের দিকটা এটা হবে। হওয়ার পর আমি বললাম যে উলম্বের সাথে এই কোণটা আমাদের আলফা, আমি বলছি উলম্বের সাথে কোণটা আলফা। তো এটা যদি কোণটা আলফা হয়, এটা যদি কোণ আলফা হয়, তাহলে আমার গ নাম্বারে বলছে যে আলফা কোণের মান কত। ঠিক আছে, গ নাম্বারে এটা বলছে আলফা কোণের মান কত। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখো হ্যাঁ আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ভ্যালোসিটি অফ ম্যান এটা আর নাই। ঠিক আছে, ভ্যালোসিটি অফ ম্যান এটা আর নাই। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আমার এইদিকে আছে হচ্ছে আমাদের 5, এইদিকে আছে হচ্ছে আমাদের ভ্যালোসিটি অফ রেইন, এবং এদের দুজনের লব্ধি আসতেছে হচ্ছে একদম লম্ব বরাবর, ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে একটা জিনিস চিন্তা করো যে আমি যদি এই ভ্যালোসিটি অফ রেইন যেটা, এটাকে যদি আমি উপাংশে ভাগ করি, তো এটাকে আমি উপাংশে ভাগ করে দিলাম। উপাংশে ভাগ করলে আমরা সামনে বরাবর যেটা পাবো সেটা হবে হচ্ছে ভিআর সাইন আলফা, এবং নিচের দিক বরাবর যেটা পাবো সেটা হবে হচ্ছে ভিআর কজ আলফা। তাহলে দেখো ভিআর সাইন আলফা এবং 5 এরা দুজন যদি পরস্পর সমান হয়, তাহলে একজন আরেকজনকে কেটে দিবে না। একজন আরেকজনকে যদি কেটে দেয়, তাহলে একমাত্র বাকি থাকবে হচ্ছে ভিআর কজ আলফা। তো একমাত্র যদি ভিআর কজ আলফা বাকি থাকে, তাহলে কি আমার বেগটা টোটাল গিয়ে লব্ধি কি দাঁড়াচ্ছে, সোজা নিচের দিকে পড়ছে না। তার মানে কি আমরা এখানে বলতে পারি না যে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইজ ইকুয়ালস টু ভ্যালোসিটি অফ রেইন কজ আলফা, এটা বলতে পারি। আবার এরা দুজন একজন আরেকজনকে ক্যান্সেল করে দিচ্ছে, তার মানে কি বলতে পারি যে 5 ইজ ইকুয়ালস টু 5 ইজ ইকুয়ালস টু ভিআর সাইন আলফা, এটাও তো আমরা বলতে পারি নাকি। তাহলে আমরা কিন্তু এখান থেকে দুইটা ইকুয়েশন পাইলাম, 1 নাম্বার ইকুয়েশন এটা, 2 নাম্বার ইকুয়েশন এটা। এখন একটা বেসিক চিন্তা করো, একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে যে মনে করো যে এখানে আছে হচ্ছে আমার 10 নিউটন এবং এখানে আমাদের আছে হচ্ছে 15 নিউটন। তাহলে এদের দুজনের যে লব্ধিটা আমাদের আসবে, এই লব্ধিটা কই যাবে? এদের দুজনের লব্ধি আমার এই 10 নিউটনের কাছে যাবে, নাকি এদের দুজনের লব্ধি 15 নিউটনের কাছে যাবে? এটা ভেক্টরের একদম বেসিক, যেই ভেক্টরটা বড় লব্ধি যায় তার কাছে। তার মানে লব্ধিটা যাবে হচ্ছে আমার 15 নিউটনের কাছে, যেহেতু ওই ইয়াটা বড়, আমার ফোর্সটা যেহেতু বড়। তাহলে এখানে দেখো এখন আমার মানুষের যে ভ্যালোসিটিটা, হ্যাঁ মানুষের ভ্যালোসিটিটা বাড়াই দিছে, 10 মিটার পার সেকেন্ড বাড়াই দিছে। তাহলে আমি এই দুটো একটু মিশাই দিচ্ছি, কোশ্চেনটা তো তোমরা বুঝছোই, তো কোশ্চেন বুঝলে এই দুটো একটু মিশাই। তো আমরা যেটা করবো এখন, আমরা পিছনের দিকে ভ্যালোসিটি অফ ম্যানটাকে লাগাই দিব। তাহলে পিছনের দিকে আমাদের ভ্যালোসিটি অফ ম্যান আছে, যেটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আছে, এবং আমরা জানি যে আমাদের যে বৃষ্টিটা কিন্তু এই যে এই বরাবর পড়ে। ঠিক আছে, বৃষ্টিটা এই বরাবর পড়ে। ভ্যালোসিটি অফ রেইন। তাহলে এখন দেখো আগে আমাদের কি ছিল, আগে ছিল এই দিকে আমাদের 5 এবং এই দিকে ছিল আমাদের ভিআর, তার জন্য আমাদের নিচে পড়তে হচ্ছে লব্ধি, এটা ছিল আমাদের লব্ধি, যেটা আমাদের ভ্যালোসিটি অফ আরএম। এখন কি হলো, এখন হলো আমাদের এদিকে 10, কিন্তু ভিআর এর অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয় নাই, ভিআর কিন্তু আগের মতনই আছে, ভিআর আগের মতনই আছে। আমি 5কে বাড়াই দিলাম, তাহলে আমার লব্ধিকে ওই দিকে শিফট করবে না? এই জিনিসটা না বুঝতে পারলে পুরা ধরা, এই ম্যাথটা এই জিনিসটা না বুঝতে পারলে পুরা মারা, পুরা ভুল যাবে।
তাহলে এইদিকে আমার 5 ছিল, এদিকে আমি বাড়াই দিছি, তাহলে লব্ধি আমার যেহেতু উলম্ব ছিল, লব্ধি ওই দিকে শিফট করবে, ওই দিকে হালকা শিফট করবে। তার মানে লব্ধি আমার উলম্ব রেখা যদি এটা হয়, লব্ধি আমার এই দিকে চলে যাবে। বুঝাতে পারছি? তাই যদি বুঝে থাকো তাহলে আমাদের লব্ধিটা এখানে যেটা হবে, লব্ধিটা চলে আসবে এই বরাবর। এটা হবে হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, যেটা আমার কোশ্চেনে বলা আছে হচ্ছে 45 ডিগ্রিতে। আর এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে? তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা যে কাজটা করতে পারি, এইটা যদি 45 ডিগ্রি হয়, হ্যাঁ এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি। তো আমরা লব্ধি অ্যাকচুয়ালি দেখছি কাদের? লব্ধি দেখছি এই যে এদের দুজনের, তাই না? ভি আর এবং ভি এম, এদের দুজনের লব্ধি দেখছি। তো এদের দুজনের লব্ধি যদি আমরা দেখি, এটা আমরা মিশাই দিই, হ্যাঁ এটা আমরা মিশাই দিই, তাহলে আমার এখানে লিখতে সুবিধা হবে। তো এদের দুজনের লব্ধি যেহেতু আমরা দেখছি, আমরা বলতে পারি যে ট্যান থিটা, থিটাটা কি হয়? যার সাথে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করছে এটা 45 ডিগ্রি, এটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 10-এর সাথে কোণ উৎপন্ন করছে না, তাহলে 10কে আলাদা রাখলাম। আর এই যে বাকি এসেকে ভি আর প্লাস ভি আর, উপরে হবে সাইন, নিচে হবে কজ। সাইনের সাথে হবে কি? এদের দুজনের মধ্যবর্তী কোণ। তাহলে কোণ কত? এটা 90 প্লাস আলফা, তাহলে 90 প্লাস আলফা, এখানে 90 প্লাস আলফা। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে tan 45 মানে তো 1, আর এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে ভি আর সাইন 90 প্লাস আলফা মানে কজ আলফা, আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে 10 কজ 90 প্লাস আলফা মানে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন আলফা। তো আমরা এখানে আড়াআড়ি করবো, 10 মাইনাস ভি আর সাইন আলফা ইজ ইকুয়ালস টু ভি আর কজ আলফা। তো ভি আর সাইন আলফার মান কত? ভি আর সাইন আলফার মান হচ্ছে 5, যেটা আমরা 2 নাম্বার থেকে পাচ্ছি। তো এখানে 10 মাইনাস 5 করলে লাস্টে গিয়ে 5 থাকবে। তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 5। তো তাই যদি হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ভি আর কজ আলফা ইজ ইকুয়ালস টু 5। ঠিক আছে? 5। তো এটা যদি 5 হয় তাহলে আমরা এখন আবার আমরা আরেকটা পাইছি কি? ভি আর সাইন আলফা ইজ ইকুয়ালস টু 5। তাহলে এখন আমরা আসি আলফার মান কত। আলফার মান বের করতে গেলে আমাদেরকে এখানে কি করতে হবে? দুটাকে ভাগ করতে হবে। দুটাকে ভাগ করলে আমরা এখানে ট্যান পাবো, ট্যান আলফা ইজ ইকুয়ালস টু 1, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে এটা একটা অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার, ওই লোক কত বেগে বৃষ্টি পড়তে দেখছিল? না না, বৃষ্টি পড়তে দেখছিল না, কিন্তু মাটির সাপেক্ষে বৃষ্টি কতক্ষণে পড়ছিল? আচ্ছা, মাটির সাপেক্ষে বৃষ্টি কতক্ষণে পড়ছিল? তাহলে মাটির সাপেক্ষে বৃষ্টি আলফা কোণে পড়ছিল, তাহলে সেটা হচ্ছে 45। এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘতে বলছে ওই লোক কত বেগে বৃষ্টি পড়তে দেখছিল? ওই বেগ বৃষ্টি পড়তে দেখছিল ভিআরএম বেগে। তো ভিআরএম কত পাইলাম আমরা? ভিআরএম আমরা পাচ্ছি ভিআর কজ আলফা, যেটা হচ্ছে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ঘয়ের অ্যান্সার। ঠিক আছে? আরেকটা কোশ্চেন করতে পারে ভিআরের মান কত। হ্যাঁ, ভিআরের মান কত, কত বেগে বৃষ্টি আসলে পড়ছিল। তো ভিআর যদি আমি বের করতে যাই, তাহলে এটাকে যদি আমি হচ্ছে এটাকে কত নাম্বার ইকুয়েশন দিব? 3 নাম্বার ইকুয়েশন, আর এটাকে আমরা দিই 4 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা যেটা করতে পারি, ভিআর বের করতে গেলে 3 নাম্বারকে স্কোয়ার করি আর 4 নাম্বারকে স্কোয়ার করি। স্কোয়ার করলে তাহলে এখানে আসবে হচ্ছে ভিআর স্কোয়ার, আর এখানে কজ স্কোয়ার সাইন স্কোয়ার 1 হয়ে যাবে। এখানে আসবে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, লাস্টে গিয়ে ভিআরের মান আসবে হচ্ছে 5√2। তাহলে এটা আমাদের একটা এক্সট্রা কোশ্চেন আমরা করলাম যে বেগ আসলে বৃষ্টির, যেটা মাটির সাপেক্ষে যে বৃষ্টির বেগটা, সেটা আসলে কত। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল বৃষ্টি রিলেটেড সব কিছু। আমি আজকে তোমাদের বৃষ্টি রিলেটেড যা যা ম্যাথ আসা সম্ভব সব কিছু আমি তোমাদের কাছে পড়াই দিছি।
শেষে আমি বলবো যে কোনো টপিক পড়ো, একদম ডিপে ঢুকে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব কোর্সের, তোমরা কোর্সটা পারচেস করবা, ওখানে সব কিছু রেকর্ডেড আকারে পেয়ে যাবা। আমাদের সাপোর্ট আছে হচ্ছে মেসেঞ্জারে, আমি তোমাদেরকে প্রবলেম সলভ করে দিব তোমাদের যদি কোনো প্রবলেম হয়। এছাড়াও গ্রুপ তো আছেই। আর আমি তোমাদের ফ্রি ক্লাসও নিব, ফ্রি ক্লাসের অ্যানাউন্সমেন্ট আমি সামনে তোমাদেরকে দিব, সেগুলো লাইভ হবে। তো তোমাদেরকে নিয়ে বেশ বড় একটা প্ল্যানই আছে আমাদের। হ্যাঁ, তো আজকে পর্যন্ত থাকলো, ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।